আমাদের এমআরসিপি পার্ট 1 এবং পার্ট 2 যে কোনো কোশ্চেনের ক্ষেত্রেই যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই খুব ফ্রিকোয়েন্টলি আমরা দেখি আলপোর্ট সিনড্রোম থেকে আসলে কোশ্চেন আসে। তো আমাদের এক্সাম বেসিসে চিন্তা করলে আলপোর্ট সিনড্রোম ইজ ভেরি কমন টপিক, ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। সো এখানে এক্স্যাক্টলি আসলে হচ্ছে এটা কি? সো মূল সমস্যা হচ্ছে আমাদের যে টাইপ 4 কোলাজেন আছে, এইটাকে নিয়ে আসলে এত সমস্যা। সো টাইপ 4 কোলাজেন আমরা আসলে কোথায় পাই? নর্মালি যত জায়গায় আমাদের বেসমেন্ট মেমব্রেন আছে, যত জায়গায় আমরা বেসমেন্ট মেমব্রেন দেখি, প্রায় সব জায়গাতেই টু সাম এক্সটেন্ট টাইপ 4 কোলাজেন আসলে আছে। যেমন আমরা দেখি যে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, সেখানে এদেরকে পাই। তারপরে আমরা দেখি যে আমাদের যেই লেন্স, অপটিক্যাল যে লেন্স, সেখানে আমরা দেখি এদেরকে অপটিক্যাল লেন্সের যে কভারিংটা যেটা থাকে, বেসিক্যালি লেন্সের এখানে থাকে, সহজ করে লেন্সের ক্যাপসুল, যেটা লেন্স ক্যাপসুল, সেখানে আমরা এদেরকে দেখি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা পেশেন্টের ক্ষেত্রে অ্যাপার্ট ফ্রম গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন বা লেন্স, আমরা দেখি যে ককলিয়া যেটা আছে, ককলিয়া, সেইখানেও আমরা আসলে এদেরকে পাই। সো টাইপ 4 কোলাজেন আসলে বেশ কিছু জায়গায় আসলে থাকে, অকুলার লেন্স ক্যাপসুল, ককলিয়া, বেসমেন্ট মেমব্রেন। সো এখন এটার খুব ইম্পর্ট্যান্ট ফাংশন আসলে আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু পার্সোনাল টাইপ 4 কোলাজেন যেই জিন দ্বারা ডিকোড হচ্ছিল, এখানে একটা জিন দ্বারা যে ডিকোড হচ্ছিল, একটা জিন হচ্ছে আমাদের COL4A5। বেসিক্যালি কোলাজেন, টাইপ 4 কোলাজেন, এটার মধ্যে একটা আমাদের এক ধরনের বিশেষ একটা চেইন আছে, যেই চেইনটাকে আমরা বলছি আলফা 5 চেইন, আলফা 5 চেইন। সো এখান থেকে A5 নামটা আসছে। সো COL4A5 আমাদের টাইপ 4 কোলাজেন, COL4, আর আলফা 5 চেইন A5। তাহলে এই যে জিন, এই জিনে আসলে একটা মিউটেশন আছে, এবং এই মিউটেশনটা ইনহেরিটেড হচ্ছে এক্স লিঙ্কড ডমিন্যান্ট প্যাটার্নে, এক্স লিঙ্কড ডমিন্যান্ট প্যাটার্নে। তো তার মানে একটা মেল যদি অ্যাফেক্টেড হইতে হয়, তার একটা এক্স ক্রোমোজোম অ্যাফেক্টেড থাকলেই হয়ে যাবে, আর ফিমেল অ্যাফেক্টেড হইতে গেলে তার দুইটা এক্স ক্রোমোজোম অ্যাফেক্টেড হইতে হবে। সো এক্স লিঙ্ক ডমিন্যান্ট প্যাটার্নে আমরা দেখি এটা ইনহেরিটেড হচ্ছে, এবং এখানে আমাদের যে COL4A5 এই যে জিন, যেই জিনটা আলফা 5 চেইন অফ দ্য টাইপ 4 কোলাজেনকে এনকোড করতেছিল, এইখানে কোনো একটা মিউটেশনের কারণে এখানে যে ডিফেক্টিভ চেইন সিনথেসিস হয়ে থাকে। সো চেইনটা যেহেতু ডিফেক্টিভ, সেই জন্য এটার ফাংশনেও আমরা আসলে প্রবলেম হইতে দেখি। সো আলটিমেটলি দেখি যে প্রপারলি এটা যেহেতু ডিফেক্ট থেকে থাকে, সো আস্তে আস্তে এইটা যত জায়গায় আছে সব জায়গায় কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ করতেছে। সো গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আমরা দেখব সেখানে প্রবলেম অ্যারাইজ করবে, আমরা দেখব যে পেশেন্টের যে অকুলার লেন্স, সেখানে প্রবলেম অ্যারাইজ করবে, হেয়ারিংয়ে প্রবলেম অ্যারাইজ করবে। সো যত জায়গায় সে থাকবে তত জায়গাতে আমরা দেখব ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আসলে হচ্ছে। তো পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে এই অনুযায়ী আসলে প্রেজেন্টেশন আসলে তখন হইতে দেখি। সো আলপোর্ট সিনড্রোমের ক্ষেত্রে আমরা তখন পেশেন্টের দেখি যে পেশেন্ট আমরা রেনাল কিছু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে আসে। সো রেনাল ইম্পেয়ারমেন্ট কি? যেহেতু এখানে আমাদের ডিফেক্টিভ কোলাজেন, যেটা খুব দ্রুতই থিনিং হচ্ছে, খুব সহজেই সেটা ভেঙে যাচ্ছে, স্প্লিটিং হয়েছে, সে খুব সহজেই থিনিং, স্প্লিটিং বা সেটা ল্যামেলেশন হতে থাকে। সো যেহেতু এই ঘটনাগুলো আসলে ঘটতে থাকে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে, সেইটার জন্য কিছু আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকে, যেটা আলটিমেট স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে ধরে রাখতে পারে না, ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যায়। সো সেইখান থেকে আমি দেখি পেশেন্টের ক্ষেত্রে হেমাচুরিয়া হচ্ছে, এবং আমরা দেখি পেশেন্টের ক্ষেত্রে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। এখন এই যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, এই ব্যাপারটা পারসিস্টেন্ট, লাইক সবসময় এটা চলমান থাকে, পারসিস্টেন্ট। এমন না যে কোনো একটা ইনফেকশন হয়েছে কেবল তখনই হেমাচুরিয়া, অন্য সময় আস্তে আস্তে ভালো হয়ে গেছে, এরকম না, কন্টিনিউয়াস। তাহলে পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া এখানে আমরা আসলে পাই। এবং যদি আমরা এই অবস্থায় পেশেন্টের একটা ইউরিন আরেমি করি, আমরা ইউরিন আরেমি করে কি দেখব? আমরা দেখব যে সেখানে ডিসমরফিক আরবিসি, আমরা ইউরিনারিমিতে দেখব ডিসমরফিক আরবিসি, সেখানে আমরা আসলে পাচ্ছি। সো গ্লোমেরুলার সোর্স, তাই না? ডিসমরফিক আরবিসি যদি আমি ইউরিনারিতে পাই, ডেফিনেটলি ইট উইল ইন্ডিকেট গ্লোমেরুলার সোর্স। সো এইটা আমাদের এখানে আমরা এই প্রেজেন্টেশনটা পাচ্ছি। এর পাশাপাশি পেশেন্টের এখানে ডেফিনেটলি আমরা ব্লাড প্রেশার চেঞ্জ পাইতে পারি। সো পেশেন্টের হয়তো হাইপারটেনশন থাকতে পারে, এবং আস্তে আস্তে পেশেন্টের এখানে আমরা দেখব যে পেশেন্ট এখানে প্রোগ্রেসিভ রেনাল ফেইলার ডেভেলপ করতেছে। সো দেয়ার উইল বি প্রোগ্রেসিভ রেনাল ফেইলার। আলপোর্ট সিনড্রোমে ড্যামেজটা তো অনগোয়িং,
চলমান অবস্থা, সেটা তো থামছে এরকম না। এবং আস্তে আস্তে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি দেয়ার ইজ ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো ইভেনচুয়ালি আমি দেখবো যে আস্তে আস্তে নেফ্রনের যে ফাংশন ছিল সেই নেফ্রন ফাংশন আসলে লস হতে থাকবে। সো নেফ্রন ফাংশন যখন লস হইতে থাকবে আমরা দেখবো যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন দুর্বল হয়ে যাচ্ছে, স্প্লিটিং হয়ে যাচ্ছে, ল্যামেলেশন হচ্ছে। সো পারসিস্টেন্ট গ্লোমেরুলার ইনজুরি থেকে আমরা দেখবো যে ফাইনালি পেশেন্টের আমরা দেখবো যে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো পেশেন্টের প্রোগ্রেসিভ রেনাল ফেইলার চলতে থাকবে এবং রেনাল ফেইলার থেকে আস্তে আস্তে একটা সময় তার এন্ড স্টেজ রেনাল ডিজিজ ডেভেলপ করবে। সো এটা আমরা আসলে হইতে দেখি। এর পাশাপাশি রেনাল ইম্পেয়ারমেন্টের পাশাপাশি অন্যান্য যত জায়গায় কোলাজেন 4 ছিল, টাইপ 4 কোলাজেন, সব জায়গাতে পেশেন্টের প্রবলেম অ্যারাইজ করবে। সো এখানে যেহেতু ককলিয়াল ইনভলভমেন্ট ছিল, সো আমরা দেখি যে এই টাইপ 4 কোলাজেন আমাদের ককলিয়ার বেসমেন্ট মেমব্রেনের একটা অ্যাসেনশিয়াল কম্পোনেন্ট। বিশেষ করে আমরা দেখি যে যখন ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস থাকে, সো আমরা দেখি যে আমাদের যে অর্গান অফ কোর্টি আছে, অর্গান অফ কর্টি, তারপরে যে স্ট্রায়া ভাস্কুলারিস, এই জায়গাগুলো আসলে অ্যাফেক্টেড হয় এবং আলটিমেট এটা নেট রেজাল্ট হচ্ছে আমাদের যে হেয়ার সেলগুলো আছে সেই হেয়ার সেলের এখানে ডিজেনারেশন হবে। সো ফাইনালি এটার জন্য পেশেন্টের সাউন্ড ট্রানজাকশনের যে ব্যাপারটা, সাউন্ড ট্রান্সডাকশন, সেটা আসলে অ্যাফেক্টেড হবে। সো পেশেন্টের আলটিমেটলি সেন্সরি নিউরাল হিয়ারিং লস ডেভেলপ করবে। সো এই পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকবে, পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখান থেকে আস্তে আস্তে এন্ড ডিজিজ রেনাল ডিজিজ হয়ে যাবে। সেই সাথে পেশেন্টের একটা ইম্পেয়ারমেন্ট আমরা পাবো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। কী ধরনের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট? সেন্সরি নিউরাল হিয়ারিং লস, সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এটা আমাদের থাকবে। এর পাশাপাশি পেশেন্টের লেন্স, আমরা জানি যে আমাদের যে লেন্স আছে অকুলার লেন্স, এটা যে ক্যাপসুল, এখানে যে বেসমেন্ট মেমব্রেন, সেখানেও তো টাইপ 4 কোলাজেন আছে। সো এখানেও প্রবলেম হবে। সো এক্স্যাক্টলি কী প্রবলেম হয়? সো আমরা দেখি যে এখানে লেন্টিকুলাস হয়, এখানে সমস্যা হচ্ছে লেন্টিকুলাস। এখন প্রশ্ন হচ্ছে লেন্টিকুলাস বলছি, সরি এটা লেন্টিকোনাস, আমি উচ্চারণটা ভুল বলছি, সরি ফর দ্যাট। সো লেন্টিকোনাস। সো লেন্টিকোনাস জিনিসটা কি? মনে করি এটা হচ্ছে অকুলার লেন্স। সো লেন্স সারফেস এটা যদি চিন্তা করি, এটার সামনে অ্যান্টিরিয়র চেম্বার, রাইট? আর পেছনে তো আমার ভিট্রিয়াস ক্যাভিটি, সেখানে ভিট্রিয়াস আছে। সো দেখা যাচ্ছে যে লেন্স সারফেস যদি সামনের দিকে একটু ঝুঁকে পড়ে, একটু প্রোটিউশন হয়ে পড়ে, তাহলে অ্যান্টিরিয়র চেম্বারের দিকে সে একটু আগায় আসলো, তাহলে প্রোটিউশন অফ দ্য লেন্স সারফেস ইনটু দ্য অ্যান্টিরিয়র চেম্বার, এই ঘটনাটা যদি ঘটে তাকে আমরা বলছি লেন্টিকোনাস, সেইটাকে আমরা বলছি লেন্টিকোনাস। আবার অপোজিট ঘটনাও ঘটতে পারে, যে পোস্টিরিয়র লেন্টিকোনাসও হইতে পারে, যে আমরা দেখি যে এই পোস্টিরিয়রলি এটা ভিট্রিয়াসের দিকে একটু ঝুঁকে গেছে, এটাও হইতে পারে, সে ভিট্রিয়াসের দিকে একটু ঝুঁকে গেছে, সেটাও হইতে পারে পোস্টিরিয়র লেন্টিকোনাস আমি বলবো। বাট সহজ কথা হচ্ছে আমাদের লেন্টিকোনাসটা আসলে হবে। অ্যালপোর্ট সিনড্রোমে নর্মালি দেখি মোর কমনলি অ্যান্টেরিয়র লেন্টিকোনাস, এটাই কমনলি হয়, কমনলি অ্যান্টেরিয়র লেন্টিকোনাসই হয়। পোস্টেরিয়র লেন্স সারফেসটা আমরা ভিট্রিয়াসে দিকে প্রোটিউশন হয়েছে, এটা খুবই রেয়ার ইনসিডেন্ট। সো পোস্টেরিয়র লেন্টিকোনাস খুব একটা কমন না, বাট অ্যান্টেরিয়র যে প্রোটিউশনটা হয় সেটা মোর কমনলি আসলে হইতে দেখি। সো এই জন্য পেশেন্টের আমরা আসলে পেশেন্টের এখানে প্রেজেন্টেশন এটা লেন্টিকোনাসটা পাচ্ছি। সো তার ডেফিনেটলি এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে তার আরেকটা কন্ডিশন অ্যাসোসিয়েটেডভাবে থাকে, সেটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা। সো রেটিনাইটিস পিগমেন্টোসা হলে যেটা হয় যে পেশেন্টের এখানে টানেল ভিশন ডেভেলপ করে, পেশেন্টের এখানে টানেল ভিশন ডেভেলপ করে। সো পেশেন্টের আমরা ডেফিনেটলি দেখবো যে তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকবে, টানেল ভিশন থাকবে, নাইট ব্লাইন্ডনেস থাকে, নাইট ব্লাইন্ডনেস থাকে। লাইক একটা নর্মাল পার্সনের ভিজুয়াল ফিল্ড যদি এতটুকু হয়, রেটিনাইটিস পিগমেন্টোস থাকলে এতটুকু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকবে, হয়তো বা সে শুধু এইটুকু জায়গা দেখতে পারবে। সো এরকম যে পেরিফেরাল রিজিয়নগুলো সে আর দেখতে পারবে না, শুধু লাইক সেন্ট্রাল অংশটা ঠিক থাকবে। সো এই জন্য এটাকে টানেল ভিশন বলা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে পেশেন্টের রেটিনাইটিস পিগমেন্টোসে যদি ডেভেলপ করে, তাদের নাইট ব্লাইন্ডনেস থাকে ইনিশিয়ালি, আস্তে আস্তে পেরিফেরাল যে ভিজুয়াল ফিল্ড, সেই পেরিফেরাল ভিজুয়াল ফিল্ড আস্তে আস্তে নষ্ট হতে থাকে। সো ফাইনালি পেশেন্টের টানেল ভিশন ডেভেলপ করবে। সো এটা কেন হচ্ছে? বিকজ রেটিনাল ডিজেনারেশন হচ্ছে, পেরিফেরাল রিজিয়নে রেটিনাল ডিজেনারেশন থেকে আমরা রেটিনাইটিস পিগমেন্টোসা আসলে ডেভেলপ করতে দেখি। সো তাহলে আমি হেয়ারিং প্রবলেমও পাইলাম, অকুলার প্রবলেমও পাইলাম, রেনাল প্রবলেমও পাইলাম।
সো দিস আর দ্য পেশেন্টের প্রেজেন্টেশন। এখন এই পেশেন্টের ফর ডায়াগনস্টিক পারপাস আমরা আসলে কী করতে পারি? তাহলে আমরা এখানে যেহেতু এটা একটা এক্স লিঙ্কড ডমিন্যান্ট কন্ডিশন, সো স্বাভাবিকভাবেই এখানে আমাদের মলিকুলার জেনেটিক টেস্টিংয়ের সুযোগ আছে। সো মলিকুলার জেনেটিক টেস্টিংটা আমরা আসলে করতে পারি এবং এইটা করে আমরা কল ফর A5 বা কোলাজেন 4A5 এইখানে যে আমাদের মিউটেশন এক্স লিঙ্কড যে মিউটেশন সেটাকে আমরা আসলে ডিটেক্ট করতে পারি। সো এটা করার সুযোগ আছে। সেকেন্ডলি আমরা পেশেন্টের একটা রেনাল বায়োপসি করতে পারি এবং রেনাল বায়োপসি করার পরে সেটার ফাইন্ডিংস কী হবে এটা এমআরসিপিতে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করা হয়। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপি করবো, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপি ছবি। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমি যেটা দেখবো সেটা হচ্ছে ল্যামিনা ডেন্সা অফ দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। আমাদের যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এইখানে যে ল্যামিনা ডেন্সা যেটা আমি দেখবো এটা স্প্লিটিং হয়ে যাচ্ছে। দেয়ার উইল বি লঙ্গিটিউডিনাল স্প্লিটিং, যেটা আমি একদম শুরুতে বললাম যে আমাদের টাইফোর কোলাজেন ফাইবার এখানে যে আলফা 5 চেইন এখানে যেহেতু ড্যামেজ হচ্ছে, সো আলটিমেটলি আস্তে আস্তে ল্যামেলেশন হবে, স্প্লিটিং হবে, থিনিং হবে। সো এই স্প্লিটিংটাই আসলে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখা যায়। তাহলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে যে ল্যামিনা ডেন্সা এইখানে যে লঙ্গিটিউডিনাল স্প্লিটিং এইটাকে আসলে আমরা দেখতে পারবো। সো যখন এই লঙ্গিটিউডিনাল স্প্লিটিং হয় এইটার জন্য অনেকটা বাস্কেট ওয়েভ অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে। এটাকে আমরা কী বলি? বাস্কেট ওয়েভ অ্যাপিয়ারেন্স। সো ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা যদি দেখি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন একটা বাস্কেট ওয়েভ অ্যাপিয়ারেন্স নিবে। সো আমরা একটু ছবি দেখার চেষ্টা করব। তাহলে অ্যালপোর্ট সিনড্রোম ইলেকট্রন মাইক্রোস্কোপি, সো আমরা যদি ছবিগুলোকে একটু দেখি, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম মার্ক করে দেখাচ্ছে যেটা নর্মাল বেসমেন্ট মেমব্রেন কেমন একদম হাতের বাম দিকে, অ্যাবনর্মালি থিন বেসমেন্ট মেমব্রেন কেমন খুব সহজে বোঝা যাচ্ছে, অ্যান্ড অ্যাবনর্মালি স্প্লিট ল্যামিনেটেড বেসমেন্ট মেমব্রেন। আচ্ছা আমি ছবিটাকে নিয়ে আসি, আমরা জাস্ট এক্স্যাক্টলি এই জিনিসটাই আসলে পাবো। সো আমরা এই ছবিটাকে নিই, আমাদের এই ছবিটা নিলেই হবে, আর কিছু লাগবে না। কি হলো ছবিটা কই গেল? আচ্ছা এই যে এই ছবিটাকে আমি একটু নিই। আচ্ছা সো এইখানে আমরা দেখি এটা হচ্ছে একটা নর্মাল বেসমেন্ট মেমব্রেন এবং এখানে নর্মাল যে বেসমেন্ট যে পুরাটা হলো বেসমেন্ট মেমব্রেন, এই পুরার থিকনেসটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন এবং এটা এখানে কত থিন হয়ে গেছে, বেসমেন্ট মেমব্রেন কিন্তু এখানে অনেক থিন এবং এইখানে বেসমেন্ট মেমব্রেন প্রথম কথা এখানে আমরা দেখছি এটা আস্তে আস্তে স্প্লিটিং হচ্ছে, এই যে এখানে পুরোটি স্প্লিট হয়ে গেছে। সো এই যে অ্যাবনর্মাল স্প্লিট ল্যামিনেটেড বেসমেন্ট মেমব্রেন, সো এইটা হচ্ছে আমাদের অ্যালপোর্ট সিনড্রোম। আমরা আসলে এই প্রেজেন্টেশনটা পাবো, তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা এটা আসলে পাইতে পারি। সো রেনাল বায়োপসি করে ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে এই বাস্কেট ওয়েভ অ্যাপিয়ারেন্স বা লঙ্গিটিউডিনাল স্প্লিটিং অফ দ্য ল্যামিনার ডেন্সা অফ দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এইটা আসবে এবং এই পার্টিকুলার এই জিনিসটা থেকে এমআরসিপিতে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। এমআরসিপিতে যেটা করবে একটা ক্লিনিক্যাল সিনারিও দিবে, প্রথমে তো ডায়াগনোসিস করতে হবে, সেকেন্ডলি সেইখান থেকে আমাদের এই বায়োপসি ফাইন্ডিংস কী হবে, ট্রিটমেন্ট কী হবে, এগুলো থেকে আমাদের কোশ্চেন করবে। আচ্ছা এখানে একটা এক্সট্রা একটা ইনফরমেশন অ্যাড করি, সেটা হচ্ছে নর্মালি তো এটা আসলে একটা কন্ডিশন, বাট অ্যারাউন্ড 10-15% কেসে অটোজোমাল রিসেসিভ অথবা অটোজোমাল ডমিনেন্ট কেসও পাওয়া যাইতে পারে। সো মোস্টলি এক্স লিঙ্কড ডমিনেন্ট, বাট কিছু কিছু জায়গায় অটোজোমাল রিসেসিভ বা কিছু আরও খুব মাইনর কিছু কেসে অটোজোমাল ডমিনেন্ট কিছু ভ্যারিয়েশন আমরা আসলে পাইতে পারি। সো এগুলো আসলে আমরা পাইতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে কোনো একটা পেশেন্টে অ্যালপোর্ট সিনড্রোম আছে, আমরা কী করতে পারি? সো এখানে তো আসলে আলটিমেটলি পেশেন্টের মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া হবে, সেখান থেকে প্রোগ্রেসিভ রেনাল ফেইলার হবে, সেখান থেকে আলটিমেটলি একটা সময় যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ আসলে হয়ে যায়।
সো যখন পেশেন্টের এন্ডিসেস রেনাল ডিজিজ হয়ে যায় তখন তো আসলে পেশেন্টের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। সো প্রথমে হিমোডায়ালাইসিস এবং ফাইনালি পেশেন্টের একটা রেনাল ট্রান্সপ্লান্ট আসলে করা হয়, বাইরের দেশে তো আসলে এটাই করে। এখন কথা হচ্ছে যখন আমি পেশেন্টের একটা রেনাল ট্রান্সপ্লান্ট করবো তখন একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। ঘটনা কি? ঘটনা হচ্ছে তাকে যে ট্রান্সপ্লান্টের যে কিডনি দেওয়া হচ্ছে সেই কিডনি কিন্তু আসলে একটা ভালো কিডনি, যেখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যাকচুয়ালি নর্মাল। এখন যেই লোকটা এখানে আসলে হোস্ট, যে লোকটা এখানে হোস্ট, যার এখানে একটা ট্রান্সপ্লান্ট বা ডোনার কিডনি নিয়ে আসা হয়েছে, এখন এই হোস্ট ইমিউন সিস্টেম জিনিসটা কীভাবে দেখে? হোস্ট ইমিউন সিস্টেমের কাছে এই যে নতুন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, যেখানে কোলাজেন ফাইবারে কোনো প্রবলেম নাই, দ্যাট ইজ ফরেন টু হিম। কারণ সে এতদিন ধরে যেই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন দেখছে সেখানে যে কোলাজেন টাইপ 4 যেটা ছিল, সেই কোলাজেন টাইপ 4 তো ও ডিফেক্টিভটাকেই মানে নিজের মনে করতো। সো যখন একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট একটা মানে ইনট্যাক্ট গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন চলে আসছে, ইনট্যাক্ট টাইপ 4 কোলাজেন চলে আসছে, ওটাকে ফরেন হিসেবে আইডেন্টিফাই করে। সো যেই বেচারা হোস্ট, তার ইমিউন সিস্টেম এখন এই ট্রান্সপ্লান্ট করা কিডনির এইখানে যেই কোলাজেন ফাইবার যেটা ছিল বা টাইপ 4 কোলাজেন ফাইবার বা এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন বা এই যে বেসমেন্ট মেমব্রেন, এইটাকে সে আসলে ফরেন হিসেবে আইডেন্টিফাই করে। সো তখন এই টাইপ 4 কোলাজেন যেটা এখন মানে ইনট্যাক্ট, এর মধ্যে কোনো ডিফেক্ট নাই, এইটাকে সে যখন ফরেন হিসেবে আইডেন্টিফাই করে তখন সেটা কী হয়, এর এগেনস্টে সে একটা অটো অ্যান্টিবডি প্রডিউস করা শুরু করে। তাহলে আমি ট্রান্সপ্লান্ট করার পর আমার মুক্তি মিলল না, এখন কি হবে, এই ট্রান্সপ্লান্ট করা কিডনিতে যে টাইপ 4 কোলাজেন সেইটার এগেনস্টে এখন হোস্ট যার দেহে রেনাল ট্রান্সপ্লান্ট করা হয়েছে তার দেহে এখন অটো অ্যান্টিবডি প্রোডাকশন হবে এবং এই অটোবডি টাইপ 4 কোলাজেন এগেনস্টে এখন ফাংশন করা শুরু করবে। সো এখন এই টাইপ 4 কোলাজেন এগেনস্টে যখন অটো অ্যান্টিবডি প্রডিউস হবে তখন আমি দেখবো যে এইটার জন্য নতুন করে পেশেন্টের প্রেজেন্টেশন আসছে, নতুন করে সাইন সিমটম প্রেজেন্ট করা শুরু করবে। সো এখন যেই সাইন সিমটম নতুন করে আসবে এটা অনেকটা আমাদের কাছে দেখে মনে হইতে পারে যে গুড পাস্চুর সিনড্রোম যেরকম, অনেকটা সেরকম প্রেজেন্টেশন মনে হবে। সো গুড পাস্টিউর সিনড্রোম যেটা, সেইটার মতো আমাদের কাছে মনে হবে যে এখানে আসলে টাইপ 4 কোলাজেনের এগেনস্টে অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে যাচ্ছে। সো অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার কারণে আমি এখানে দেখব যে খুব স্পেসিফিকভাবে বলে টাইপ 4 কোলাজেনের 3 আলফা চেইন, এইটার এগেনস্টে স্পেসিফিকভাবে আমরা দেখি সেখানে অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি, যেটা স্পেসিফিকভাবে টাইপ 4 কোলাজেন সেটার যে আলফা 3 চেইন তার এগেনস্টে সে ফাংশন করা শুরু করে এবং এইটার জন্য তখন নতুন করে পেশেন্টের অ্যান্টি-জিবিএম নেফ্রাইটিস ডেভেলপ করবে, অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন নেফ্রাইটিস। সো এইটার জন্য পেশেন্টের গুড পাস্টার সিনড্রোমের মতো প্রেজেন্টেশন মনে হতে পারে। সো এখন দেখা যাবে যে এইটা অ্যালোগ্রাফট, এইখানে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে। সো এখন আরপিজিএন এইখানে দেখা যাচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে এবং ইমিউনোগ্লোবুলিন জি লিনিয়ারভাবে দেখব গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন যেটা, সেখানে লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন জি ডিপোজিশন হবে। আমি যদি ইমিউনোফ্লোরেসেন্স দেখি জিনিসটা মাইক্রোস্কোপি করে, ইমিউনোফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি করি বা ইমিউনোফ্লোরেসেন্স স্টেইনিং করি, ইমিউনোফ্লোরেসেন্স স্টেইনিং করে যদি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে, সেইখানে আমি দেখবো যে লিনিয়ারভাবে ইমিউনোগ্লোবুলিন জি ডিপোজিশন। তাহলে লিনিয়ার ডিপোজিশন অফ ইমিউনোগ্লোবুলিন জি ইমিউনোফ্লোরেসেন্স স্টেইন করলে এটা দেখা যাবে এবং খুব রেয়ার কেসে পালমোনারি হিমোরেজও হইতে পারে, কারণ পালমোনারি হিমোরেজ হচ্ছে অ্যালভিওলার যে বেসমেন্ট মেমব্রেন সেখানেও তো টাইপ 4 কোলাজেন ফাইবার আছে। সো ওটার গেছে অটো অ্যান্টিবডি প্রোডাকশন মানে ওটার গেছে অটোমেটিক কাজ করলে তখন লাং ইনভলভমেন্ট থেকে পালমোনারি হিমোরেজও হইতে পারে। তাহলে এখানে মূল সমস্যা হচ্ছে অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি থেকে অ্যান্টি-জিবিএম নেফ্রাইটিস এবং সেখান থেকে আরপিজিএন বা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করবে, হুইচ ইজ প্রবলেমেটিক হেয়ার। সো পেশেন্টের এইখানে র্যাপিডলি আবার পেশেন্ট ডেটোরিয়েট করা শুরু করবে। সো এখন এটা ট্রিটমেন্ট আমরা কী করবো? এটা ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের এই অটো ইমিউনিটি, এই অটো ইমিউন অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে, সো অ্যান্টিবডি প্রোডাকশনটা থামাইতে হবে। সো আমাকে খুব অ্যাগ্রেসিভভাবে ইমিউন সাপ্রেশন করতে হবে। সো আমি 1 নাম্বার যেটা করব, অ্যাগ্রেসিভভাবে ইমিউন সাপ্রেশন করব। ইমিউনো সাপ্রেশন খুব অ্যাগ্রেসিভভাবে করতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে তার প্লাজমাতে
যেই অ্যান্টিবডিগুলো আছে বা যেই অটো অ্যান্টিবডি আছে সেটাকে রিমুভ করতে হবে। সেটাকে রিমুভ করার হচ্ছে প্লাজমাফেরেসিস। তাহলে প্লাজমাফেরেসিসের মাধ্যমে অটো অ্যান্টিবডি রিমুভাল এবং ইমিউন সাপ্রেশন করে ফার্দার নতুন অটো অ্যান্টিবডির জন্য প্রডিউস না হয় সেই জন্য কাজ করা। সো আমাদের এই মোমেন্টে ম্যানেজমেন্ট এইটা হবে। তাহলে আমি প্লাজমাফেরেসিসও করব, অ্যাগ্রেসিভভাবে তার ইমিউন সাপ্রেসিভ এজেন্ট আমি তাকে দিব। সো এইটাই আসলে এখানে আমরা আসলে প্রিফার করে থাকি। সো এই হচ্ছে মোটামুটি অ্যালপোর্ট সিনড্রোম নিয়ে আলোচনা। এখানে আমি যা বলেছি এইগুলো থেকেই কোশ্চেন আসে, যেমন অ্যালোগ্রাফটের এখানে যে গুড পাস্টুল লাইক সিনড্রোম আসে এবং সেখানে ট্রিটমেন্ট কী হবে এগুলো থেকে কোশ্চেন আসে, বা ইলেকট্রন মাইক্রোস্কোপ করলে আমি কী পাবো সেটা থেকে কোশ্চেন আসে, কীভাবে পেশেন্টের প্রেজেন্টেশন থেকে ডায়াগনোসিসও জিজ্ঞাসা করে, বাট সেগুলো খুব কমই আসে। মোস্টলি দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট কী আসবে সেটা জানতে চাওয়া হয়, এবং পেশেন্টের এই গ্রাফটিং করার পরে এই যে ইভেন্টটা ঘটে গুড পাস্টিউল লাইক এই যে একটা সিনড্রোমের মতো যে পেশেন্টের প্রেজেন্টেশন থাকে, অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি যে ফর্মেশন হয়, এগুলো থেকে আমাদের কমনলি কোশ্চেন আসে। সো অ্যালপোর্ট সিনড্রোম থেকে কোশ্চেন আনসার পারতে গেলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থেকে কারেক্ট ডায়াগনোসিস অবশ্যই পৌঁছাইতে হবে, এবং তারপরে ফার্দার কোশ্চেন আসলে সেইখান থেকে আমরা অ্যান্সার করে আসি। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যালপোর্ট সিনড্রোম নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।